সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আরমান পাগলা আজকে বাউলদের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। বাউলরা কোন পর্যায়ে চলে গেছে সেই বিষয় নিয়ে আমি আলাপ করব। আমিও বাউল শিল্পী আরমান পাগলা। বিষয়টা হলো, আমার বিষয়টা আগে বলি, ভিডিওটা টানবেন না, বাউলদের বিষয়গুলি একটু শোনেন। আমি আমাকে অনেকে হয়তো চিনবেন না, এই জন্মের বাউল যারা তারা চিনবেন না। আমি গান গাইতাম পাগলমণির, লাল মিয়া বয়তি, বড় আবুল সরকার আমার ওস্তাদ, তারপরে পরশারি দেওয়ান, শামসু দেওয়ান। সেটাও আজ থেকে ৩৫ বছর আগের কথা। বর্তমানে ৫ বছর যাবৎ আমি গান গাই না। গান গাই না একটা কারণ হলো এই জন্য যে কুমল্লি একটা গানে গেছিলাম, যাওয়ার পরে গুরু শিষ্য পালা দিল। পালা দেওয়ার পরে আমাকে দিল গুরু। আমার প্রতিপক্ষ একটা মেয়ে শিল্পী ছিল, তার নাম বলবো না, তাকে দেওয়া হয়েছিল শিষ্য। তো গুরু শিষ্যের ফালার মধ্যে হঠাৎ করে মেয়েটা একটা বিচ্ছেদ গান গাইল। বিচ্ছেদ গান গাওয়ার পরে কমিটির কিছু লোক আশা বলল, আপনি বসে থাকেন, গান গাওয়ার দরকার নেই, মেয়ের গান শুনবেন। আর তাকে বকশিশ দেওয়া শুরু করল। তখন আমার ভিতরে একটা জিদ কামনা শুরু হলো যে আমি এই গানটাকে তো অনেক ভালোবেসে শিখেছিলাম। একটা বাউল গান গাইতে হলে কমপক্ষে হাদিস, কোরআন, অলি আল্লাহদের জীবনী, অনেক বিষয়ে জানতে হয়, আধ্যাত্মিক বিষয়ে অনেক জানাওয়ালা হতে হয়, তারপরে গাওয়া যায়। আমি আমার জীবনে প্রায় আমার মাতার 2 বোঝা হাদিস পড়ছি। তো এই গানটা শিখলাম, কয়েক বছর গাইলাম, তো 10 বছরের মতো গাওয়ার পরে মেয়ে শিল্পী যখন একটা ছেলের সাথে বায়না করা শুরু করলো, তখন গানটার মর্যাদা একটু কমে গেল। মেয়েদের প্রতি একটু আকৃষ্ট কিছু দর্শক, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। তখন আমি একটা বায়নায় গেলাম কুমিল্লা। কুমিল্লা গানে যাওয়ার পরে গুরু শিষ্য পালা দিল। দেওয়ার পরে আমি গুরু, আমার প্রতিপক্ষ মহিলা শিল্পী, নাম বলবো না, তার সম্মানের ব্যাপার আছে, তো তাকে দেওয়া হলে শিষ্য। এক পালা যাওয়ার পরে এসে বলে যে আপনি গান গায়েন না, মেয়েটা গান গাবে, তার গান শুনবে। তো মেয়ে গান গাইতেছে, তারা বকশিশ দিতেছে। সারাত্রটা এমন গেল। যাওয়ার পরে তৎক্ষণাৎ আমি একটা চিন্তা করলাম যে বাউল গান গাওয়া যাবে না, এটার মান ইজ্জত নষ্ট হয়ে গেছে। কেন বললাম কথাটা? আজকে থেকে ৩৫ বছর আগে, 30 বছর আগে গানে যাইতাম লঞ্চে, বাসে, যেই বাড়িতে বা যেই মাঠে গান গাব, ওইখানে পায়ে হেঁটে যাওয়া হতো। এখন যে গাড়ি নিয়ে যাওয়া হয়, একদম বাড়িতেই যাওয়া যায়, যেখানে মঞ্চ ওইখানেই যাওয়া যায়। তখনটা এরকম সময় ছিল না, এত রাস্তাঘাট সুন্দর ছিল না।
তো ওখানে গেলেই এমন দেখা যেত যে আমার মতো বয়সী লোকেরা বা আমার থেকে বেশি বয়সী লোকেরা পায়ে হাত দিয়ে সালাম করত। বলতাম, পায়ে হাত দিলেন কেন? ভাই, বাউলদের পায়ে হাত দিব না কোথায় দিব? বাউলরা হলো সাধক, তারা যেই বাণী প্রচার করে তাদের কথা শুনি মানুষ ভালো হয়ে যায়, মানুষ পীর মুর্শিদের ভক্ত হয়ে যায়, মানুষ সৎ হয়ে যায়, ইমানদার হয়ে যায়, ডাকাত ভালো হয়ে যায়, চোর ভালো হয়ে যায়। তা আপনারা যে সমস্ত কথা বলেন, এই কথা তো আমরা কোথাও পাই না। এগুলি তো অনেক মূল্যবান কথা। তা আপনাদেরকে সালাম করবো না কাকে বলবো? এমনও দেখা গেছে যে একটু সকালে কোনো বাড়িতে গানে গেলে ওই মহিলারা বাচ্চা টাচ্চা নিয়ে আসতো, আইনা বলতো, বাবা একটু দোয়া করে দেন। বলতাম যে দোয়া তো জানি না, কী দোয়া করবো? কয়েক পারি না, আমাদের পূজা দেন, আমার বাচ্চাটা খাও, অসুস্থ। বললাম যে জানি না তো কিছু। জানা লাগবো না, একটা ভূত দেন। কী করতাম? আল্লাহর নাম লিয়ে বলতাম, আল্লাহ গো, তুমি তো সবই পারো। তারা যে ইজ্জত করে, যে বিশ্বাস করে, এই উসিলা তুমি মাফ করে দিও। এরকমই হইতো। বাউলদের মধ্যে অনেকে পীরও হয়ে গেছে, যেমন মালেক দেওয়ান সাহেব, আলেচাম দরবেশ, আলপু দেওয়ান যাকে বলা হয়, তার বাবা লঙ্কর চান, তিনিও পীর ছিলেন। বর্তমানে গদিনাসী পীর আরিফ দেওয়ান সাহেব। তো যাই হোক, রজ্জবালি দেওয়ান সাহেব পীর ছিলেন, এটা আমার দেখা। এগুলি আমি না দেখে আর না যাই না কোনো কথা বলি না। আজকে কয়েকদিন যাবৎ একটা প্রোগ্রাম দেখতেছি ইউটিউবের মধ্যে, বাউলদের কিছু কুসংস্কার, এমনই কুসংস্কার যা বললে মানে বলবো কি, বলা যাওয়ার কথা না, কথাগুলি ভাষায় প্রকাশ করার মতো না, এমন হয়ে গেছে বাউলদের মধ্যে। কয়দিন আগে একটি সম্মেলন শুনলাম বাউলদের। কিছু কিছু বাউল তারা দাঁড়িয়ে আরিফ দেওয়ানকে দোষারোপ করতেছে এবং তার একটি ডকুমেন্ট দেখাইলো। সে নাকি বলছে যে বাউলরা মুনাফেক, মুনাফেকের ঘরে মুনাফেক। লতিফ সরকার একটা ভিডিও করে দেখাইছে। তো আমি বলবো, এই নিয়ে তারা একটা আন্দোলন শুরু করছে এইভাবে। তারা নাকি দলিলউদ্দিনের ছেলে ইমনকে পাঠাইছে আরিফ দেওয়ান এখানে আসবে মিরপুর, আইসা তাদের কাছে মাপ চাপ, আর যেন কখনো এই সমস্ত ভাষা না বলে। আরিফ দেওয়ানের কথা হলো, ওনার ভিডিওটা দেখলাম, উনি বলছে যে গানের মধ্যে গানের পরিপ্রেক্ষিটা এরকম দাঁড়ায় এক পর্যায়ে যে কথার প্রসঙ্গে এমন কথা চলে আসে সেটা নিজেও বোঝা যায় না কি বলছি। একটু মাপ চাওয়ার কি আছে? আমি মিরপুর মাপ থেকে দেব। এই নিয়ে বাড়তে বাড়তে এখন শুরু হয়েছে একজনে আরেকজনের বদনাম।
কীরকম বদনাম? যেমন গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি নামে নাকি তাদের একটা পৃষ্ঠপোষক বা কোষাধ্যক্ষ এরকম একটা নাম শুনছি। তো ওনার এক লাইভে আমি শুনতেছি, উনি বলতেছে যে কাজল দেওয়ারের নামা ছিল বাবুল, তার নাম দেওয়া হয়েছে কাজল দেওয়ার। তার মার বিয়ে হয়েছিল আগে অন্য জায়গায়। তার মাতাল রাজা আসল বাপ না, মাতাল রাজা হাওলাইতে বলা, এরকম বলল। তো শুনে কথাগুলি আমার মনটা খারাপ লাগলে আমার এটা বিশ্বাস হয় নাই, কারণ এমন কথা হইলে আমরা আগেও শুনতাম। কাজল দেওয়ান একজন প্রতিভাবান শিল্পী, তার নামে বা এই ধরনের কথা বলার দরকারটা কি? তো বাউল লতিফ সরকারের নামে কি জানি মেয়েটার নাম ভুলে গেছি, রুমানা কি জানি এই ধরনের নাম। এই মেয়েটা অন্তত 10 বার লাইভে এসে তার কুচরিত্রের কথা বলে। সে নাকি তাকে ওই মেয়েটাকে মেয়ের বাপ মাইনে দিছিল তার গান শিখাইতে, ওই মেয়েটাকে রেপ করছে। আজকেও আবার শুনলাম ওই মেয়েটার কথা। আগে একবার শুনেছি বছর 2 আগে, তখন আমি লতিফ ভাইকে বলছিলাম, ভাই আপনার সুনামধন্য শিল্পী, আপনি আমার ভাই লাগেন, এগুলা কি? ভাই এসব তো বানোয়াটি ব্যাপার। ঠিক আছে, সে তো আপনার ছাত্রী, এগুলি বলে কয়ে ডিলিট করে দেয়, তো মান সম্মানের ব্যাপার। বছর রানিং আগে লাইভে দেখলাম জহির পাগলা তার স্ত্রীকে নিয়ে একটা নেগেট ভিডিওর মতো, যা প্রকাশ করার মতো না ভাষায়, উলঙ্গ, তো ওইটা নিয়ে বেশ ভাইরাল হয়ে গেল। তার বিচারও হয়েছে, তো বিচারটা আমার কাছে ভালো লাগছে। এরকম হলে বিচার হওয়ার দরকার। তো এখানে জহির পাগলা বলছিল যে দেখেন, বিচার আমি মানলাম, তবে কর্মটা আমি করছি, এটা আমার স্ত্রী, আমি আনন্দ করে করছি। কে যেন গোপনে এই ভিডিওটা করে নিয়ে ভাইরাল করে দিচ্ছে আমি জানি না। তো তারা অন্যায় সে স্বীকার করল। এখন সিঙ্গাপুরি গিয়াসউদ্দিন বলতেছে এই শেফালি সরকারকে গান দিবেন না, শেফালি সরকারকে কোনো বাউল গান দিবেন না, সে কুচরিত্র, সে গানে গিয়া একজনের সাথে সম্পর্ক করে আবার গানের জন্য তারে বারবার ফোন দিয়ে বিরক্ত করে। লাস্টে তার বক্তব্য শেষে বলল সে পরক্রিয়া করে বেড়ায় গানে গিয়ে। এদিকে পাগল মনীষ সাহেব তার সম্বন্ধে একটি বক্তব্য রাখলেন। তারই বাড়ির থাকতো বারেক বৈদেশি, ময়মনসিং বাড়ি। বারেক বৈদেশি লাইফে বক্তব্য রাখলেন যে আমি নাহলে 30টা না 29টা বিয়ে করলাম, কার কি আসে যায়, আমি তো ক্ষতি করিনি। আমি গানের মধ্যে বলছি যে ফিরে আজকালকার ফিরে গো দুধ দিয়া গোসল করে। তো আমি বারেক বৈদেশিকে বলবো যে ভাই, একজন পীর সহজ কথা,
পীরকে দুধ দিয়া কেন, ঘি দিয়াও যদি গোসল করায় সন্তুষ্ট করা যায়, তাকে যেরকম সেবা করলে সে খুশি হয় ওইরকমই করা দরকার। একটা ভক্ত যত সেবা করতে পারে। তিনি বললেন যে ছোট আবুল সরকারকে দুধ দিয়া গোসল করাইছে, তার দেখাতে কি পাগল মনির আইসা বলে তারে দুধ দিয়া গোসল করাইছে। তার ভক্তরা বলছে যে মনির বলছে যে তোরা আমার দুধ দিয়া গোসল করা, আমি তো গভীর, তারা দুধ দিয়া গোসল করাইছে, সমস্যা কি, করা। এরপরে আপনি বক্তব্য রাখলেন তার একটি পালিত মেয়ে ছিল, তার কাছে গান শিখতে আসছে, সে তার গান না শিখে পড়ায় পড়ায়া বিয়ে করছে। বললেন পাগলমণিকে সে বাপ ডাকতো, এখন সে বাপ হয়ে মেয়েকে বিয়ে করছে। আচ্ছা, আরিফ দেওয়ান সাহেব একজন গুণী শিল্পী বর্তমানে। উনি যে কোনো মঞ্চে গান গাইতে হলে খুব মাধুর্যস্য এবং খুব সাবলীল ভাষায়, সাংস্কৃতিক শুদ্ধ ভাষায়, প্রয়োজনে ইংলিশ ভাষাও ব্যবহার করে। তো সে নাকি বলছে বাউলরা মুনাফিক। এটার আন্দোলন কেন? আমরা তো জানি যে ছোট আবুল সরকার আলিয়াকে বিয়ে করেছেন, আলিয়া তার মার সমান। আকলিমাকে বিয়ে করেছেন কাজল দেওয়ান, কাজলের অনেক বড়, মাতালা দেবের সাথে গান গাইত আকলিমা। আচ্ছা যাক, এটা কোনো কথা না, এগুলি হলো ব্যক্তিগত ব্যাপার, নিতান্তই ব্যক্তিগত ব্যাপার এবং গোপনীয় ব্যাপার। এটা সাংস্কৃতিক জগতে হয়ে থাকে। কিন্তু বাউল যে জিনিসটা আমি বলছিলাম, বাউল শব্দের অর্থ হলো সংস্কারক। বাউলদের কথা শুনে মানুষ ভালো হয়ে যায়, মানুষ জ্ঞানী হয়ে যায়। একটা বাউলের কথা শুনে একজন মানুষ পীর ভক্ত হয়ে যায়, আল্লাহর অলি হয়ে যায়। গানের মঞ্চে বিতর্কের মধ্যে যদি সে বলেও থাকে যে আরিফদান যদি বলে থাকে যে আমি এই বাউলরা মুনাফিক বা মুনাফিকের বাচ্চা, তার আগের বশবর্ত হয়ে বলছে, তার পিছনে ইনডাইরেক্টলি আন্দোলন করে মিডিয়ায় মোবাইলে দেখাইতে হবে, লাইভ প্রোগ্রাম করে, এটা কি বিষয়? সে রাগ করছে, আপনারা ইমনকে পাঠান কেন? হইতে পারে ইমন দলিলুদ্দিন ছেলে, দলিলুদ্দিন বয়তির ছেলে, মেনে নিলাম। তা আপনারা 2-4-5 জন যদি আরিফদানের বাড়িতে যান, গিয়ে বলেন যে দাদা এই ধরনের কথা বলে তো আমাদের গায়ে লাগে, কষ্ট, আপনি আমাদের বড় ভাই, তা আমরা যাবো কোথায়? এটা না বলে তার বিরুদ্ধে মিডিয়ায় তার কেলেঙ্কারি বের করে তার বদনাম বলতেছে কেন? কি বদনামটা বলতে পারছেন? কি বদনামটা আছে তার? আমার জানা মতো আমি জানি আরিফদান যতটুক জানে ততটুক বলে এবং সত্যবাদী। তার পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ রেকর্ড নেই। সে একটু অভিমান করেছে,
লাইভে সে বলেছে যে আমি আমি বাউলদের যে চিরাচরিত্র চরিত্র এগুলি আমার ভালো লাগে না। একটা প্রোগ্রামে শুনছিলাম সুডু আবুল সরকারের সাথে সে বলছিল যে আপনারা বাউলদেরকে যেই জায়গায় নিয়ে যাচ্ছেন বা বাউলরা যেই জায়গায় চলে যাচ্ছে এই বাউলরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, থাকবে না বাউল গীতি, মানুষের শুনবে না। আজকে মিডিয়ায় এসে আপনারা যা করলেন, যা দেখাইলেন, এটা কি করলেন? আরিফদন আপনাদের কথা শোনে নাই, ইমনের কথায় মিরপুর আসে নাই, আপনারা 4-5 জন গেলে সমস্যা, দুটা মিষ্টি লয়ে যান, সমস্যা কি? তার বাপ দাদা গানের জন্মদারী, এই বাউল গান, পালা গান এগুলি শিক্ষা দিছে, তাদের মধ্যে থেকে বের হয়েছে। তার একটু আলাদা গৌরব থাকতেই পারে, একটু রাগ থাকতেই পারে। সে বয়সে সবারই বড়, এখন বর্তমানে যারা আছে উল্লেখযোগ্য বাউল সবারই বড়। এখানে গেলে সমস্যা কি? যান নাই, না গিয়ে আপনার শেফালী সরকার একটি মেয়ে, তার হাজব্যান্ড নাকি আসছিল সিঙ্গাপুরে, গিয়াসুদ্দিন, ওই প্রোগ্রামটা আমি শুনছি। লাইফ এসে বলল যে তারা কেউ বায়না দিবেন না, আবার বলল সে পরকিয়া করে। আরে বাবা, তোমার স্ত্রী তোমার সাথে বনাগত হয়, 10 বছর সংসার করছে, 2টা সন্তান আছে, তুমি একটা জ্ঞানী লোক, তুমি বলছো মাসে 50 লক্ষ টাকা বেতন পাও সিঙ্গাপুর, তুমি তো একজন মহৎ লোক হওয়ার কথা, এইসব কথায় তোমার কি আসে? এসব কথায় তুমি কান দিবা কেন? তোমাকে বাউলরা বড় মনে করে বড় জায়গায় থাকবে, তাদের সাথে হ্যাও হয়ে যা খুশি তা বলতেছ। আজকে বলতাম না, বলি, আমরা যখন গান গাইতাম, আমি শামসুদন বাড়ি হলো 2500, আমার বাড়ি হলো রূপগঞ্জে, গ্রাম বিরাব। শামসুদনের সাথে যত পালা গান হয়েছে, উনির পায়ে সালাম করে, আরিফদনের পায়ে সালাম করে, লাল মিয়া বয়তির পায়ে সালাম করে, পাগল মনিরের পায়ে সালাম করে, পরশালী দেওয়ানের পায়ে সালাম করে, মানে আমি যতদিন গান গাইছি বড় শিল্পীদের সাথেই গান গাইছি। তারপরে আমার একটা বন্ধু ছিল, তার বাড়ি মাধবদী, ছোটমণির, তার সাথে অনেক সময় আমরা একটু আনন্দ করে গান গাইতাম, রসিকতা করতাম, হ্যাঁ করতো, আমি করতাম, ছেলেটা ভালো। তো বাউলদের যে সম্মান, আমি বলছিলাম বাউলরা গানে গেলে ওইখানে কারা থাকে? বড় বড় সাধক থাকে, এমপি থাকে, চেয়ারম্যান থাকে, মেয়র থাকে, একটা নিচের পক্ষে মেম্বার থাকে, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তারাই থাকে একটা গানের মধ্যে। আপনারা যে কে কি খারাপ কর্ম করেছে, অশ্লীল কর্ম করেছে, আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করছে এগুলি বলার জন্য? আপনারা তো এই বিষয়গুলি সাম্পিং ব্যাপার, একজন যদি বলে থাকে তো আরেকজন গিয়ে এটা শেষ করে দিতে পারত, মানিজ্যটা এইভাবে নষ্ট হইত। আপনারা জ্ঞানের পরিচয় দিলেন,
আপনারা না বলেন গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না, তো বড় গীবতকারী তো আপনারা, বড় গীবতটাই আপনারা শুরু করলেন। চন্দ্রা সরকার নামে একটি মেয়ে আছে, সে গানের মধ্যে বলতেছে যে আমার প্রতিপক্ষ 19টা করে মেয়ে লয়ে 15টা করে মেয়ে লয়ে এর সাথে মেয়ে আনার দরকার। আচ্ছা, এগুলো কি? আরম্ভটা হইল এই বাউল গানটা আপনারা কোন জায়গায় নিতেছেন বলেন তো? আপনাদের পায়ে কি এখন মানুষের সালাম করে? আপনাদেরকে নিয়ে আপনারাও কি করেন, কি খান? বোতল খান। এর বেশি আর বলবো না। তো যা করলেন সব ভালো করেছেন। ভালোর মধ্যে কি করেছেন জানেন? বাউলদের যে সম্মানটা ছিল না, এটা একেবারে নষ্ট করে দিয়েছে। আমি আরমান পাগলা ঘর থেকে বের হলে আমাকে অনেকে সালাম করে, অনেকে সালাম দেয়, চিনি না, জানি না। বাংলাদেশের যে কোনো জায়গায় দাঁড়াইলে আধা ঘন্টা লেট করলে একজন না একজন এসে বলবে, আরমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, এখানে কেন আসছেন, এই দেশে কেন আসছেন, বলে। আপনাদেরকে তো বলে সারা বিশ্বের মানুষ, আমাকে আর কয়জনে চিনে? আমাকে চিনে হলেও আমি এশা শিকদারের একটা ক্যাসেট হিট করছিল, সাদ্দামের 3টা ক্যাসেট হিট করছিল, বাংলা বইয়ের ক্যাসেট হিট করছিল। এগুলি কাহিনী আমি গাইছি, এগুলি আন দোকান পান দোকান সব জায়গায়, চা স্টলে, গ্রামে গঞ্জে মানুষে বসে বসে শোনে। আমি ওইভাবে পরিচিত। ওইভাবে পরিচিত হয়ে আমি উঠে গেছিলাম। আমার ডিমান্ড হয়ে গেছিল 50,000 টাকা। একটা ক্যাসেট করবো আমি, 50,000 টাকা কমে করবো না। প্রথম যেই ক্যাসেট করছিলাম তাতে দিছিল আমার 4,000 টাকা। ওটা ছিল সিনেমার নায়ক সালমান শাহ। ক্যাসেটটা আমার পয়সায় করে নিছি, তারপরে আমাকে 4,000 টাকা দিচ্ছে। তারপরে অনেক বছর আমি গ্যাপ রাখলাম। গ্যাপ রাখার পরে সুযোগ মতো আমি চিন্তা করলাম যে আগে আমার ভাইরাল হতো, মানুষের কাছে পরিচিত হতো, পয়সা কামাতে হবে। তো এশা শিকদারের ক্যাসেটটা আমি না বলে, খালি তারা বললো যে এই ক্যাসেটটা আপনি করেন, সঙ্গীতা কোম্পানি। করার পরে বিশ্ব হিট করলো ক্যাসেটটা। আমার জিজ্ঞাসা করলো কত দিতে হবে, আমি বলি 50,000 টাকা। এত টাকা, 4-5 হাজার টাকা হলে একটা ক্যাসেট করা যায়। আমি বললাম যে বলেন তো আমার ক্যাসেটটা দিয়ে কয় কোটি টাকা কামাইছেন? সারা বিশ্বে তো আমার ক্যাসেটটা চলছে, যে দেশে বাঙালি আছে সেই দেশে আমার ক্যাসেটটা চলছে। এমনকি ইংরাজ টাইটারে বাংলাটার ইংলিশ করে এটা শুনছে। কি ঘটনাটা, এই ডকুমেন্ট আমার কাছে আছে। তখন তারা রাজি হল, ঠিক আছে, আপনি যদি এই ধরনের ভালো কাহিনী হয় তাহলে আমাদেরকে দিয়ে। ওইভাবে আমার 2টা কোম্পানিতে ডিমান্ড হয়ে গেল, সাউন্ডেক্স এবং সঙ্গীতা। তো এর মধ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে গান দিলে বন্ধ করে। কোনো দরবারে গান হবে না, কোনো মাঠে গান হবে না, বাউল গান হবে না, কোনো মাজারও হবে না। তো বাউল সমিতিতে গেলাম। বাউল সমিতিতে যাওয়ার পরে বললাম যে আমি সমিতিতে ভর্তি হব।
কাজল দেওয়ান, লতিফ সরকার গানে যাবে, তারা বলে গেল শাহ আলম ভাই ওনার নামটা লিখে 1,000 টাকা রেখে দেন। শাহ আলম ভাই আমার দিকে তাকায় বলল, শোনেন, আপনি কি এখানে ভর্তি হতে চাচ্ছেন? আমি কই জি। এখানে সংবিধান জানেন? আমি কই না তো। সংবিধান কি? সংবিধান হলো আপনাকে কেউ গান দিবে না। আপনার নামে আপনার পরিচয় যদি কোনো গান আসে তাহলে ওইটা আপনি পাবেন, এই হলো সংবিধান। আমি বললাম, ভাই আমি তো গরিব মানুষ, আপনি তো আমার ভাই লাগে, আবুল সরকারের ছাত্র, আমিও ছাত্র, চোখ বিধানটা রাখি। উনি সুবান সরকারকে ডাইকা বললো, কাকা শোনেন। কি? ওনার মুখেই শোনেন। ওর আমি বললাম যে কাকা এই ব্যাপার। আমি বললাম যে সংবিধান একদিকে আর চোখ বিধান একদিকে, আপনারা যদি একটু নজর রাখেন তাইলে আমি চলতে পারবো আমার ছেলে মেয়ে। তোমার আমার ওই সময় 2টা মেয়ে বিয়ে পড়ে, ছেলেটা ইন্টারে পড়ে। এখন আমার বড় মেয়ে জজ করে অ্যাডভোকেট, ছোটো মেয়ে খিলগাঁও মডেল কলেজের প্রফেসর, ছেলে ব্যবসা করে, এর চাকরি পছন্দ হয়। আমি নিজেও ব্যবসা করি, ইটের পাটায় ব্যবসা করি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। বছরে একটা উরুস করি, যেখানে বসে আমি একটা ঘরের মধ্যে ভিডিও করতেছি, এখানে উরুস করি। তো এগুলি কথা না, কথাটা হলো যে বাউলরা যে তাদের ভিতরগত বিষয়গুলি আছে, তাদের যে চিরাত চরিত্র, এটা সারা বিশ্বের মধ্যে তারা নিজেরা ডিম ভেঙে ফুটিয়ে ছড়ায় তাদের ভিতরগত যে খারাপি বিষয়গুলি আছে এগুলি প্রকাশ করতেছে। তাইলে আমি বলবো ওইখানে যে আরিফ দেওয়ান সাহেবের দোষ কোথায়, ঠিক কীভাবে আপনাদের সাথে মিলবে? আমি যে কটা লোকের কথা বললাম তারা তো উল্লেখযোগ্য বাউল, একটা কথা তো মিথ্যা না। $25 লক্ষ দেয় বৎসরে গিয়াসউদ্দিন সাহেব সিঙ্গাপুর। এক মেয়েকে দেখলাম খাদিজা ভান্ডারী, তার দাঁড়ায়া 500 টাকা এইভাবে দেয়। 500 টাকার নোটাতে ঝুলে দিয়েছে। শুনছি ওই হেডলাইনে লেখা 1 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে। টাকা হলে কি বাউলদের কাছে দামি হয়ে যায় একটা মানুষ? হ্যাঁ, বাউলদেরকে ভালোবাসে, মজা করছে, এটা কোনো বিষয় না। কিন্তু যদি বলে যে আমি একটা গানে একটা বাউলকে 1 লক্ষ টাকা পুরস্কার দিই, আপনি বাউলদের সাথে জড়িত থাকেন, ভালো কথা। আপনার মুখে বলছেন কাজল দেওয়ান সাহেব, তাই নাকি পালিত পুত্র, তার মেয়ে, তার মা তাকে নিয়ে মাতাল্লাদের কাছে বিয়া করছে। আপনি বলছেন আপনার স্ত্রী শেফালি, 2টা ছেলে আছে, তে পরকিয়া করে মানুষের সাথে। এগুলি আপনার মুখ দিয়া আসলে ভালো লাগে? আপনারা তো বাউলরা সম্মান করে একটা কোষাধ্যক্ষ পদ দিয়েছে, একটা সম্মানী পদ দিয়েছে। তা আপনি মিলে, বাউলরা মিলে এই সব জায়গায়, সালাম সরকার তার মুখে শুনলাম, খাদিজা ভান্ডারী, আবার ওই যে আপনার ওই হবিল সরকার অন্ধ, তারা কোন কথায় কাটাকাটি নিয়ে বলছে যে তোমার ওস্তাদে নেশা করে, বলছে ঝগড়া এখানে শেষ।
এইটারে আবার ফিরে সালাম সরকার বলছেন আমাকে নেশা করে বললো কেন আমি বিচার চাই। আরে বাবা, এটা কোন পদে বললাম? বাংলাদেশে আপনারাই কয়জন বাবু আর নাই? তাদের মানিজ্যত নাই? একটা বাউলকে যদি প্রশ্ন করে কোনো মঞ্চে এসে যে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি এই কর্মটা করছেন, যদি করে থাকেন তাহলে আপনি বাউল গান গাইতে আসছেন কেন? জবাব দিতে পারবেন? অহরহ তো লাইভে ইউটিউবে আসতেছে আপনাদের কথা, কেলেঙ্কারি কথা, এগুলি কেন? আমার মতন মানুষকে যদি পায়ে হাত দিয়া সালাম করে একটা গানে গেলে পানি দেয় ভু দিয়া দিতাম, আপনারা তো অনেক গুণী শিল্পী, আপনাদের স্থানটা কোথায়? আমি তো ছোট আবুল সরকারকে, তারপর শাহ আলমকে দেখলাম এক কোন জায়গায় এক মঞ্চে গান গাইতে যাইতেছে, তাকে দুই সাইডে ফুলের বাগানের মতো তৈরি করে ফুল দা এই সম্বর্ধনা দিয়ে ফুল ছিটে মাথার মধ্যে গায়ের মধ্যে দিতেছে, দিয়ে সম্মান করে স্টেজে নিতেছে। এটা কি করলে? নিজের সম্মান নিজে রক্ষা করতে পারলেন না। আরিফ দলের যে বলছিল যে বাউল জগৎরা একদিন আইসা পড়ছে, সেদিন হ্যাঞ্চ ন্যাঞ্চ হয়ে যাবে, সমাজে তাদের মানিজ্যত থাকবে না, তার কথাই সত্য হবে। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, যাহা আমি ইউটিউবে দেখি, আমি বাউল মানুষ, আমার গান শুনতে পছন্দ লাগে, বাউলদেরকে ভালোবাসি, বাউলদেরকে নিয়ে আমার ইউটিউবে কোনো কথা আমি বলি নাই, আজকেই প্রথম বললাম। ভালো হবেন, সবাই ভালো হবেন, সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যাবেন, কিন্তু কোথায় আছে না, গুলা পানি খাইলে, ভালো পানিকে গুলা করে খাইলে ওই পানির আর মজা থাকে না। 2-4-5 জন বাউল মিলে সারা বাংলাদেশের হাজার হাজার বাউলদের বাণিজ্য শেষ করে দিচ্ছে। ধন্যবাদ, আর কিছু বলার নাই। বলতে গেলে অনেক বলা যাবে, 2-4 বলে বাউলদের কাহিনী শেষ হবে না। এগুলি ছাড়েন, ছেড়ে দিয়া ক্ষমা চান দর্শকের কাছে, দর্শকের কাছে ক্ষমা চেয়ে বলেন যে আমাদের এই সমস্ত ভুল হয়ে গেছে। ধন্যবাদ সকল।